সকাল হতে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শিমুলের খুব প্রিয়। বৃষ্টিতে ভিজতে তার খুব ভালো লাগে, কিন্তু আজ তার গায়ে ভীষণ জ্বর। তাই জানালায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। টিনের চালে ঝমঝম সুরে বৃষ্টি পড়ার শব্দ এ যেন এক অন্য রকম অনুভূতি। হঠাৎ করে ছাতা মাথায় শান্ত এসে হাজির। কিরে শিমুল, কি করছিস? কি আর করব, জানালায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি। শান্ত শিমুলের কানে কানে বলল, বৃষ্টিতে ভিজবি? না রে, আজকে শরীরটা ভালো নেই, গায়ে ভীষণ জ্বর। তাহলে তো বাইরে গিয়ে লাভ নেই, চল ঘরে বসে কিছু খেলি। কি খেলা যায়? তোদের ঘরে লুডো আছে? আছে তো। তাহলে চল বসে লুডো খেলা যাক। এরপরই দুজনে মিলে বসে পড়ে লুডো খেলতে। শিমুল আর শান্ত দুজনেই স্থানীয় একটি স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। শিমুলের বয়স 15 আর শান্ত 17। শান্ত এর আগে 2বার ক্লাস 8 ফেল করেছে। নাম তার শান্ত হলেও সে মোটেও শান্ত নয়। তার চরিত্র তার নামের বিপরীত। সারাদিন তার উপর অশান্তি ভর করে থাকে। সকাল হোক কিংবা রাত, দুষ্টুমিতে সে সব সময় পাকা হাত। লুকিয়ে মানুষের ঘরের চালে ঢিল মারা, এলাকার বোকা ছেলেদের পেছনে লাগা, খামাকাই কারো সাথে ঝগড়া বেঁধে দেওয়া, রাতে ভূত সেজে মানুষকে ভয় দেখানো, এগুলো তার জন্য খুবই সাধারণ ব্যাপার। এলাকায় তাকে নিয়ে সমস্যার শেষ নেই। তার নামে নালিশ শুনতে শুনতে তার মা হাঁপিয়ে গেছেন। একমাত্র ছেলে, বাবা বিদেশ থাকেন। তার মায়ের আদরে এক প্রকার বাদর তৈরি হয়েছে সে। শিমুল আর শান্তর মধ্যে বয়সের তফাৎ থাকলেও দুজনেই খুব ভালো বন্ধু। পুকুরে গোসল করা, দূরে বেড়াতে যাওয়া, মাঠে খেলতে যাওয়া, সব কিছুতেই দুজন একসাথে থাকে। শান্তর গায়ের রং অতটা ফর্সা মনে না হলেও চেহারায় একটা মায়াবী ভাব রয়েছে। এছাড়াও তার আরো একটি গুণ রয়েছে, সে যে কাউকে সহজেই আপন করে নিতে পারে। কি যে জাদু তার 2 ঠোঁটে! তার মিষ্টি কথার ছলে পাষাণ হৃদয়েও প্রেমের ফুল ফুটে। শিমুল আর শান্ত লুডো খেলছে আর বাইরে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। বৃষ্টি কমার কোনো নাম নেই। হঠাৎ করে শান্তর মা শান্তকে ডাক দিলেন। এই শান্ত, কই গেলি? শান্ত আসছি মা বলে লুডো খেলা রেখে উঠে চলে গেল। শান্ত চলে যাওয়ায় শিমুলেরও মন খারাপ হয়ে গেল। এরপর শিমুল ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন দুপুর 12টা। ঘন কালো মেঘের আড়াল থেকে উকি দিল দিনের সোনালী সূর্য। চারদিকে ঝলমলে রোদে মেঘে ঘর পুরোটাই কেটে গেল। শান্ত আবারও এলো শিমুলের বাড়িতে। এসে দেখলো সে ঘুমিয়ে গেছে। শিমুলকে ঘুমিয়ে দেখে শান্ত শিমুলকে না ডেকে চলে গেল। এরপর সে ছুটে চলল খোলা মাঠের দিকে। চঞ্চল স্বভাবের শান্ত এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তার। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে কেউ তেমন একটা আসেনি। শান্ত আবারও বাড়ি ফিরে এলো। গোসল শেষ করে দুপুরে খাবারকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও মাঠের উদ্দেশ্যে রওনা হলো সে। গ্রামের পশ্চিম কোণে বিশাল একটি মাঠ। সেই মাঠে বিকেলে জড়ো হয় এলাকার সব ছেলেপেলে। সবাই মিলে খেলাধুলা করে। সন্ধ্যা হলেই আবার বাড়ি ফিরে। আজকেও শান্ত সহ এলাকার সকল ছেলে মাঠে খেলাধুলা করছিল। যখন সূর্য পশ্চিম আকাশের ঢলে পড়ল, চারদিক থেকে ভেসে এলো আল্লাহু আকবার সুরে আজানের ধ্বনি। পাখিরা যখন নেড়ে ফিরে আনন্দের গান গাইছিল, শান্তরা তখন খেলাধুলা বাদ দিয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হল। শান্ত সাকিবের সাথে সাকিবের বাড়িতে গেল, কারণ সে কিছু অঙ্ক বুঝেনি। সাকিব সেগুলো তাকে বুঝিয়ে দেবে। জনশূন্য এক বিশাল মাঠের উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। রাস্তার দুধারে সবুজ ধানের ক্ষেত। সাকিব আর শান্ত সেই পথ ধরেই হেঁটে চলছে। আধা ঘন্টা হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সাকিবদের বাড়ি। সেখানে যাওয়ার পর তারা দুজনে মিলে নাস্তা করলো। শান্ত মাকে ফোন করে জানিয়েছে যে সে সাকিবের বাড়িতে আছে, ফিরতে দেরি হবে। নাস্তা করার পর দুজনে মিলে পড়তে বসলো। সাকিব শান্তকে ভালো করে অঙ্ক বুঝিয়ে দিল। এরপর শান্ত যখন বাসায় ফিরতে যাবে, তখনই সাকিবের মা তাকে থামিয়ে বললেন, এসেছে যখন রাতে খেয়ে যেও বাবা। সাকিবও তাকে অনেক জোড়াজোড়ি করতে লাগলো। তাদের কথা মতো শান্ত সাকিবের বাড়িতে গেল। রাতে খেয়ে
দে যখন বাসায় ফিরবে তখন ঘড়িতে রাত 10টা। গ্রাম এলাকা, এখানে রাত 8টা মানে গভীর রাত, সেখানে রাত 10টা মানে তো নিশি রাতের সমান। সাকিন শান্তকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু জবাবে শান্ত বলল, আমাকে এগিয়ে দিয়ে ফেরার পথে তুই তো কাপড় ভিজিয়ে দিবি, বাদ দিয়ে আমি একাই যেতে পারবো, আমার অভ্যাস আছে। এই বলে শান্ত সাকিবদের বাড়ি থেকে বেরিয়ে এলো। বিস্তীর্ণ মাঠের মধ্যে নির্জন রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে শান্ত। রাতে নীরবতা ভেঙে চারদিক কটকট করছে শান্তর হেঁটে চলার শব্দ। মাঝে মধ্যে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই গাছের মগডালে কি যেন নড়ে উঠল। শান্ত ভয় পেয়ে গেল। হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাছের উপরের দিকে দেখতে লাগলো। না, কিছু নেই, হয়তো বাদর কোনো এক ডালে এসে বসেছিল। শান্ত আবার পথ চলতে শুরু করলো। নির্জন একা রাস্তা দিয়ে সে হেঁটে চলেছে। হঠাৎ মনে হলো তার সামনের দিক থেকে সাদা কাপড় পরা কেউ আসছে। অনেক দূরে হওয়ায় কিছু বোঝা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের হালকা আলো সেই সাদা জামার উপর পড়ে জামাটি আকাশের তারার মতো মিটমিট করতে লাগলো। শান্ত সামনে এগিয়ে চলছে সামনের দিকে, আর সাদা কাপড় পরা লোকটিও তার দিকে এগিয়ে আসছে। কাছে আসার পর সে দেখতে পেল খুব সুন্দর চেহারার একটি মেয়ে। তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিল, সেও সালামের জবাব দিল। শান্ত মনে মনে ভাবতে লাগলো, এত রাতে সুন্দরী মেয়ে একা কোথায় যাচ্ছে, ডেকে জিজ্ঞেস করব। মেয়েটির সাথে কথা বলার জন্য সে পেছন ফিরে তাকালো, কিন্তু এ কি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটি উধাও। আশপাশে কোনো বাড়ি নেই যে সেখানে মেয়েটি যাবে। তাহলে এত তাড়াতাড়ি মেয়েটি গেল কোথায়? শান্ত আর কিছু না ভেবে আবারও হাঁটতে লাগলো। খানিকক্ষণ পরেই একটা হাসির শব্দ, খুবই সুন্দর হাসির শব্দ। এত সুন্দর করে কে হাসে? শান্ত চারদিকে তাকায়, না, কাউকে দেখা যাচ্ছে না। হয়তো শোনার ভুল। শান্ত পথ চলতে শুরু করলো। আবারও সেই হাসির শব্দ। শান্ত দাঁড়ালো, সেই সাথে হাসিটাও থেমে গেল। না, শান্ত আর সাহস রাখতে পারছে না। সে দৌড়াতে শুরু করলো। বাড়িতে যখন ফিরল তখন রাত 10টা 20 বাজে। শান্তর মা শান্তকে হাঁপাতে দেখে বললেন, কি রে, হাঁপাচ্ছিস কেন? শান্ত মাকে সব খুলে বলতে গিয়েও আবার থেমে গেল। খাওয়াখাই বা চিন্তা করবেন, তারপর বলল, না মা, তেমন কিছু না, বেশি রাত হয়ে যাচ্ছে দেখে দৌড়ে এসেছি, তাই একটু হাঁপিয়ে গেছি আর কি। শান্তর মা শান্তকে ভাত বেড়ে দিতে চেয়েছিলেন, তখন শান্ত বলল, মা, আমি সাকিবদের বাড়ি থেকে খেয়ে এসেছি। আর আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তুই এলে একসাথে খাবো বলে। কি আর করার ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের সাথে আবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লো সে। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলো শান্তর। পুরো ঘর জুড়ে মিষ্টি ফুলের গন্ধ। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কে হতে পারে? মা। কিন্তু দরজা তো বন্ধ, মা কিভাবে এই ঘরে আসবে? শান্ত ভালো করে হাতের স্পর্শ বোঝার চেষ্টা করলো। নরম তুলতুলে একটি হাত, যতটা মনে হচ্ছে কম বয়সী কোনো এক মেয়ের হাত এটা। শান্ত উঠে বসলো। এরপর বিছানার ডান পাশে থাকা সুইচ বোর্ডের লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে পুরোই অবাক হয়ে গেল। সেই সাথে অনেকটা ভয়ও পেল। ঘরে কেউ নেই। শান্ত বিছানা থেকে নেমে পুরো ঘর, বাথরুম, খাটের নিচ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকেই পেল না। শান্তর মনের ভেতর একটা ভয় করছে। আস্তে আস্তে সে আবার বিছানায় উঠে লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও সেই হাতের ছোঁয়া। শান্ত ভালো করে বোঝার চেষ্টা করলো আসলে কারো হাত নাকি মনের ভুল। না, মনের ভুল নয়, ঠিকই কেউ তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত সেই হাত চেপে ধরে অন্য হাত দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলো। এ কি, সে তার কোল বালিশের একটি অংশ হাতে নিয়ে বসে আছে। অদৃশ্য থেকে একটা হাসির শব্দ শুনতে পেল সে। হাসির শব্দটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এ তো সেই হাসি যা সে সাকিবদের বাড়ি থেকে ফেরার পথে শুনেছিল। শান্ত মনে সাহস এনে বলল, কে কে হাসে? প্রশ্ন করার সাথে সাথে হাসির শব্দটা আরো বেড়ে গেল। শান্ত ভয়ে ভয়ে লাইটের সুইচ অন করলো। লাইট জ্বালানোর সাথে সাথেই হাসির শব্দটা থেমে গেল। শান্ত আবারও বলল, কে কে ওইখানে? কোনো আওয়াজ নেই।
দীর্ঘক্ষণ শান্ত নীরবে বসে রইল। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে আওয়াজ এলো, আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। কথাগুলো শুনে শান্ত কেঁপে উঠল আর আবার বলতে লাগলো, কে কে কথা বলে? না, কোনো শব্দ নেই। জানালার কাঁচ আপনা আপনি খুলে আবার বন্ধ হয়ে গেল। এটা দেখার সাথে সাথে শান্ত ভয় পেয়ে গেল। এতক্ষণ সে ফুলের সুবাস ছিল ঘরে, সেটাও এখন নেই। কোথাও যেন বিলীন হয়ে গেছে। শান্ত লাইট না নিভিয়ে শুয়ে পড়ল। এত ভয় সে কোনোদিন পায়নি। মনে যা আসে তাই পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে গেল। এরপর তার মা তার জন্য নাস্তা নিয়ে এলেন। নাস্তা খেয়ে সে স্কুলের জন্য তৈরি হতে লাগলো। এর মধ্যে শিমুলও তাদের বাসায় এসে হাজির। স্কুলের পোশাক পরে তৈরি হওয়ার পর দুজনেই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। স্কুল তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট লাগে। দুজনে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা, হই হুল্লোড়, পড়ালেখা এসবের ফাঁকে শান্ত গত রাতের ঘটনা সম্পর্কে একদম ভুলে গেল। বিকেলে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই গিয়ে মাঠে জড়ো হলো, খেলাধুলা করলো। সন্ধ্যা নামার সাথে সাথেই যে যার ঘরে ফিরে যেতে লাগলো। শিমুল আর শান্ত নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ফেরার পথে শান্তর নাকে আবারও সেই ঘ্রাণ লাগলো। শিমুল শান্তকে বলল, দেখছিস কোথাও কোনো ফুল ফুটেছে? কি মিষ্টি ঘ্রাণ বের হয়েছে। শান্ত শিমুলের কথায় সাই দিয়ে একটু মুচকি হাসলো। শান্ত জানে এই মিষ্টি সুবাস কোনো ফুল থেকে নয়, বরং কোন এক অশরীরী থেকে আসছে। দুজনে বাড়ি ফেরার পর শান্ত হাত মুখ ধুয়ে পড়তে বসলো। কিন্তু পড়ায় আজ মন বসছে না তার। কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে, এসব নিয়ে সব ভাবতে লাগলো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে 9টা পৌঁছলো। গ্রামের পরিবেশ, রাত 9টা মানে এখানে অনেক রাত। শান্তর মা ভাত বেড়ে শান্তকে ডাক দিলেন। শান্ত বইপত্র গুছিয়ে খাবার রুমে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে শান্ত নিজের রুমে গেল। অন্যদিন মশারি না টাঙালেও আজ সে মশারি টাঙিয়ে এরপর বিছানায় শুয়ে পড়ল। ছোটবেলায় সে শুনেছে মশারির ভেতর নাকি জিন ভূত প্রবেশ করতে পারে। বিছানায় শুয়ে শুয়ে শান্ত দোয়া কালাম যা জানে পড়তে লাগলো। এসব পড়তে পড়তে কখন যে তার ঘুম লেগে গেল সে টেরই পায়নি। মাঝরাতে হঠাৎ জানালার কাঁচের শব্দ শুনে তার ঘুম ভাঙল। কেউ জানালার কাঁচ খুলে ভেতরে প্রবেশ করছে। পুরো ঘর মিষ্টি সুবাসে ভরে গেল। শান্ত চোখ মেলে তাকালো। আবারও তার মাথায় সে কোমল হাতের ছোঁয়া। শান্ত তাড়াতাড়ি করে উঠে লাইট অন করলো। ঘরে কেউ নেই। শান্ত ভয় ভয় কণ্ঠে বলল, কে কে এই ঘরে? অদৃশ্য থেকে আওয়াজ এলো, আমি হুরায়রা। হুরাইরা? কোন হুরাইরা? আমি তো এই নামে কাউকে চিনি না। অদৃশ্য থেকে অদ্ভুত একটা হাসি। শান্ত ভয়ে ভয়ে বলল, আপনি হাসছেন কেন? আপনি কে একটু পরিষ্কার করে বলেন তো। বললাম তো আমি হুরায়রা, পরিলোকের মেয়ে হুরাইরা। কি বললেন? পরি? পরি বলে কিছু আছে নাকি? কেন আপনি জানেন না? আল্লাহ মানুষ যেমন তৈরি করেছেন তেমনি জিনও তৈরি করেছেন। মেয়ে জিনদের পরি বলা হয়। এখানে কি চান? কি চাই মানে? আমি তো আপনার জন্যই এসেছি। সেদিন রাতে যখন আপনাকে দেখেছিলাম তখনই আপনাকে আমার ভালো লেগেছিল। সেদিন রাতে মানে? সেদিন রাতে মানে সেদিন রাতে, ওই যে যেদিন রাতে আপনি ভয়ে দৌড়ে এসেছিলেন। এরই মাঝে হঠাৎ করে শান্তর মা দরজার বাইরে থেকে বললেন, শান্ত, এই শান্ত, কার সাথে কথা বলিস এত রাতে? ঘুমাসনি এখনো? শান্তর মায়ের কণ্ঠ শোনার সাথে সাথেই জানালার কাঁচে শব্দ হলো। হয়তো হুরাইরা চলে গেছে। শান্ত বলল, না, মা সাকি ফোন করেছিল, তার সাথে কথা বলছিলাম। এত রাতে কিসের এত কথা? ঘুমা তাড়াতাড়ি। শান্ত লাইট বন্ধ করে আস্তে আস্তে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগে, কে এই হুরাইরা? কেনই বা সে আমার পেছনে লেগেছে? পরীরা যদি কোনো মানুষকে পছন্দ করেই ফেলে তবে তাকে কি করে? কথাগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত নিজের বিছানার পাশে তরতাজা টাটকা একটি গোলাপ ফুল দেখতে পেল। দেখে মনে হচ্ছে এইমাত্র বাগান থেকে তুলে আনা হয়েছে গোলাপটি। হালকা গোলাপি রঙের উপর হলুদ রঙের ছাপ। কি যে মিষ্টি সুবাস। গোলাপ সে অনেক দেখেছে, কিন্তু এমন গোলাপ সে কোনোদিন দেখেনি।
বিছানার পাশে গোলাপটি রেখে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে স্কুলের জন্য তৈরি হলো সে। এরপর শিমুল আর শান্ত দুজনেই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। চলার পথে শিমুল শান্তকে বলল, কি রে, তোর গা থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে? তোর বাবা বিদেশ থেকে কি পারফিউম পাঠিয়েছে নাকি? শান্ত প্রতিদিন সকালে গোসল করলেও আজ গোসল না করে চলে এসেছে, তাই ভাবলো তার গা থেকে হয়তো ঘামের গন্ধ বের হচ্ছে। সেটা নিয়ে মশকরা করে শিমুল এমন বলছে, তাই সে বলল, না রে, আজ সকালে গোসল করিনি তো, তাই হয়তো এমন দুর্গন্ধ করছে। আরে দুর্গন্ধ হতে যাবে কেন? এত অনেক সুন্দর ঘ্রাণ। তুই কি সত্যিই কোনো পারফিউম ব্যবহার করিসনি? আরে সত্যি বলছি, আমি কোনো পারফিউম ব্যবহার করিনি। তাহলে তোর গা থেকে এমন সুন্দর ঘ্রাণ আসছে কেন? জানি না, বাদ দে তো এসব কথা। এবার স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। শিমুল মনে মনে ভাবলো শান্তকে হয়তো তার বাবা কোনো পারফিউম গিফট করেছেন, সেই কথা হয়তো শান্ত তার কাছে লুকোচ্ছে। এই কথা ভেবে শিমুল মনে মনে শান্তর উপর কিছুটা রাগ করলো। স্কুলে যাওয়ার পর পুরো ক্লাস শান্তর গায়ের সুগন্ধে ভরপুর হয়ে উঠলো। সবাই শান্তকে বলছে, কিরে, কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করছিস? তোর পারফিউমের ঘ্রাণে পুরো স্কুল মোমো করছে। ক্লাস শুরু হওয়ার পর শান্ত ব্যাগ থেকে বই বের করতে যাবে, ঠিক তখন তার হাতে কি যেন বিঁধলো। শান্ত চট করে ব্যাগ থেকে হাত বের করে দেখলো তার হাত থেকে রক্ত ঝরছে। সে ব্যাগের ভিতরে তাকালো, সকালের সেই গোলাপ ফুলটি তার ব্যাগে। এই ফুলের কাঁটাই তার হাতে বিঁধেছে। শান্ত কিছুটা অবাক হলো, সে তো এই ফুল ব্যাগে রাখেনি, তাহলে কে রাখলো? ফুলে থাকা কাঁটার আঘাতে শান্তর হাত থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে, সেই সাথে তীব্র ব্যথাও হচ্ছে। মনে হচ্ছে কাঁটা নয়, যেন কোনো বিষাক্ত সাপ কামড় দিয়েছে। অনেক কষ্টে শান্ত স্কুলে ক্লাস করলো। হাতের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় টিফিনের সময় ছুটি নিয়ে বাড়ি চলে এলো। নিজের রুমে গিয়ে ব্যাগ রাখতে যাবে, ঠিক তখনই দেখলো তার বিছানার পাশে গোলাপ ফুলটি পড়ে আছে। শান্ত তাড়াতাড়ি করে ব্যাগের চেইন খুলে দেখলো ব্যাগে গোলাপ নেই। শান্তর মাথায় কাজ করছে না, কি হচ্ছে তার সাথে এসব? মাথাটা কেমন ঝিনঝিন করছে। আস্তে আস্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। এরপর শান্ত রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে শান্তর মা দৌড়ে শান্তর ঘরে গিয়ে দেখলেন শান্ত মাটিতে পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন তার শরীরে ভীষণ জ্বর। এমন অবস্থায় কি করবেন তার মাথায় কিছুই কাজ করছে না। এরপর তিনি রান্নাঘরে গিয়ে পানি এনে শান্তর চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানি দেওয়ার পর শান্তর জ্ঞান ফিরে এলো। এরপর শান্তর মা আস্তে আস্তে তাকে ধরে বিছানায় তুলে শুইয়ে দিলেন। শান্তর হাতের ব্যথায় কাতরাতে লাগলো। শান্তর মা নিজের রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে গ্রাম্য বাজারের ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার এসে শান্তকে দেখে বললেন চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিতে হয়তো ভিজেছিল তাই ঠান্ডা লেগেছে। এরপর তিনি কিছু ওষুধ লিখে দিয়ে বললেন কাউকে বাজারে পাঠিয়ে এগুলো যেন আনিয়ে নেয়। ডাক্তার চলে যাওয়ার পর শান্তর মা শিমুলের ছোট ভাই জাহিদকে ডেকে এনে টাকার ওষুধের স্লিপ দিয়ে ওষুধ আনার জন্য পাঠালেন। জাহিদ বাজার গিয়ে ডাক্তারের লিখে দেওয়া ওষুধগুলো নিয়ে এলেন। শান্তর মা শান্তকে কিছু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন। ওষুধ খাওয়ার পর শান্ত ঘুমিয়ে পড়লো। বিকেলে স্কুল ছুটির পর শিমুল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শান্তদের বাড়িতে গেল। শান্ত তখনও ঘুমোচ্ছিল। শিমুল শান্তর মাকে গিয়ে জিজ্ঞেস করলো, খালা, শান্ত কোথায়? সে তো ঘুমোচ্ছে। শান্ত তো এই সময় ঘুমানোর কথা নয়। স্কুল থেকেও আজ ছুটি নিয়ে এলো, বললো হাতে নাকি কিসের কাটা বিঁধেছে, তাই ব্যথা করেছে। হ্যাঁ রে বাবা, স্কুল থেকে ফেরার পর থেকেই তার ভীষণ জ্বর। কি বললেন? জ্বর? শিমুল আর কোনো কথা না বলে সোজা শান্তর রুমে চলে গেল। শান্ত রুমের মধ্যে একটা চেনা ঘ্রাণ। হ্যাঁ, এটা তো শান্ত যে পারফিউম ব্যবহার করেছিল সেটার ঘ্রাণ। পরক্ষণে শিমুলের মনে পড়লো যে না, এটা পারফিউম নয়। সেদিন সন্ধ্যাবেলা মাঠ থেকে ফেরার পথে এই ঘ্রাণ পেয়েছিলাম। এটা ভেবে শিমুল গিয়ে শান্তর বেডের পাশে বসে শান্তর মাথায় হাত বুলালো। শিমুল শান্তর মাথায় হাত রাখে, সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে সে বলতে লাগলো, হুরাইডা, তুমি আবার এসেছো? কি চাও তুমি? তোমার দেওয়া ফুলের কাঁটা আমার হাতে বিঁধে অনেক ব্যথা করছে। শিমুল শান্তর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি রে শান্ত, কি আজে বাজে বকছিস? কে তোকে
ফুল দিয়েছে। আর এই হুরাইরা ইবাকে? শান্ত ঘুমের করে শিমুলের এইসব কথা কানে না নিয়ে বলল। তুমি চলে যাও হুড়াইরা। হঠাৎ করে শিমুল শান্তর বিছানার পাশে একটি গোলাপ পড়ে থাকতে দেখলো। অদ্ভুত ধরনের একটি গোলাপ। এমন গোলাপ শিমুল আগে কখনো দেখেনি। শিমুল গোলাপটি হাতে নিতে যাবে, এমন সময় শান্ত শিমুলের হাতে চেপে ধরে বলল, খবরদার, এটা হাতে নিস না। কথা বলতে বলতে শান্ত উঠে বসলো। শিমুল শান্তকে বলল, এটা হাতে নিলে কি হয়েছে? আমি হাতে নিব এটা। এই বলে যেই না শিমুল গোলাপের দিকে হাত বাড়াবে, তখনই শান্ত শিমুলের হাত অনেক জোরে চেপে ধরে অদ্ভুত মেলি কণ্ঠে বলল, বললাম না এটা হাতে নিবি না। এই বলে সে শিমুলকে এক হাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কাকে শিমুল বিছানা থেকে পড়ে গেল। শান্ত সুস্থ থাকা অবস্থায় ও শিমুলকে এভাবে এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া অসম্ভব। শিমুল শান্তর দিকে ভালো করে তাকালো। তার চোখ দুটি লাল হয়ে আছে, চেহারায় ভাসছে ভয়ানক কিছু। শিমুল শান্তকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো শান্ত মোটেই স্বাভাবিক নয়, তার উপর হয়তো কোনো দুষ্ট জিনের আঁচড় আছে। শিমুল শান্তকে বলল, আচ্ছা, আমি চলে যাচ্ছি, তুই ঘুমা। শিমুল শান্তর মাকে এসব বলতে যাবে, তখনই মনে মনে ভাবলো, না থাক, এখন বলে লাভ নেই। জিনটা আশেপাশে থাকলে শান্তর ক্ষতি করতে পারে। তাই সে কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে এলো। মনে মনে ঠিক করলো আগামীকাল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে শান্তর বাড়িতে যাবে। শিমুল চলে যাওয়ার পর শান্ত আবার শুয়ে পড়লো। শান্তর মা শান্তর ঘরে গিয়ে দেখলো গায়ের জ্বর এখনো কমেনি। তিনি একটি রুমাল ভিজিয়ে শান্তর মাথায় রাখলেন। এরপর তিনি রান্নাঘরে গিয়ে রান্না বসালেন। মাগরিবের সময় শান্তর ঘুম ভাঙলো। গায়ের জ্বরটাও কিছু কমেছে। শান্তর জ্বর কমেছে দেখে শান্তর মাও কিছুটা স্বস্তি পেলেন। রাতে খাবার শেষে শান্তকে ওষুধ খাইয়ে দিলেন শান্তর মা। উনি চেয়েছিলেন আজ ছেলের পাশেই শুবে, কিন্তু শান্ত কিছুতেই তাকে শুইতে দিল না। এরপর তিনি বললেন, আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি, তবে তুই দরজা ভেতর থেকে বন্ধ করিস না কিন্তু। এই বলে শান্তর মা নিজের রুমে চলে গেলেন। আর এইদিকে হঠাৎ করে মাঝরাতে শান্তর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর শান্ত দেখলো তার মাথার পাশে কেউ একজন বসে আছে। ডিম লাইটের হালকা আলোয় পুরো বোঝা যাচ্ছে না, তাই সে লাফ দিয়ে উঠে এই লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে যা দেখলো তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তার বিছানায় মাথার পাশটাতে বসে আছে অসাধারণ সুন্দর একটি মেয়ে। এত সুন্দর মেয়েকে সে কোনোদিন দেখেনি। মেয়েটিকে দেখার পর সে তার হাতের ব্যথার কথা একেবারেই ভুলে গেল। কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। মায়াবী হরিণী দুই চোখ, সরু নাক, হালকা গোলাপি চিকন দুই ঠোঁট, দুটি আলতা ফর্সা গাল। সাদা গাউন পরায় মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছে, যেন স্বর্গীয় কোনো পরী নেমে এসেছে তার ঘর। মেয়েটি শান্তকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, কি ভয় পেয়ে গেলি নাকি? কাঁপা কাঁপা কণ্ঠে শান্ত জিজ্ঞেস করলো, কে আপনি? আর এত রাতে আমার ঘরে কি করছেন? মেয়েটি শান্ত প্রশ্ন শুনে হাসতে হাসতে বলল, এ মা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? আমি হুরাইরা, পরিলোকের মেয়ে হুরাইরা। আপনি কেন বারবার আমার কাছে আসেন? বললাম তো, তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে নিয়ে আমি পরিলোকে যেতে চাই। কিন্তু আমার তোমাকে একদম ভালো লাগে না। কথা বলতে বলতে হঠাৎ শান্ত হাতে ব্যথা অনুভব করলো। তখন সে হুরায়রাকে বলল, তুমি কেন আমাকে এই বিষাক্ত গোলাপ দিয়েছ? এই গোলাপের কাঁটা হাতে বিঁধে আমার আজ এই করুণ অবস্থা। হুরায়রা এক রহস্যজনক হাসি হেসে বলে, কি বললে? বিষাক্ত গোলাপ? এই গোলাপ আমাদের পরিলোকের সবচেয়ে উৎকৃষ্ট গোলাপ। আমরা এই গোলাপের গন্ধ গায়ে মাখি, তাই আমাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। উৎকৃষ্ট না ছাই, তোমার গোলাপ তোমার কাছেই রাখো। এই বলে শান্ত গোলাপটি হুরায়রার দিকে ছুঁড়ে মারলো। শান্তর গোলাপ ছুঁড়ে ফেলায় হুরায়রা রাগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো। এটা কিন্তু আমি সহ্য করব না। ভালোবাসা না কচু? মানুষের সাথে পরীদের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমাদের পরিলোকে এমন অনেক মানুষ আছে যাদেরকে পরীরা তুলে নিয়ে গেছে। আমিও তাদের যেদিন
প্রথম দেখেছিলাম সেদিন চেয়েছিলাম তোমাকে তুলে নিতে। আমি তখন ওই গাছেই বসেছিলাম, কিন্তু গাছের থেকে যখন উড়াল দিলাম তখন গাছের ডালের শব্দ পেয়ে তুমি যখন উপরের দিকে লাইট ধরলে তখনই বুঝেছিলাম তুমি খুবই সাহসী। আর সাহসী লোকেদের পরলোকে নিয়ে যাওয়া মানেই তাদের নির্ঘাত মৃত্যু। সেই কারণেই তোমাকে তুলে না নিয়ে ভাবলাম তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে নিয়ে যাব। অনেক হয়েছে, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আর তোমাকে তো আমি ভালোবাসিনি, তাহলে আমি কেন পরিলোকে যাব? তুমি আমাকে ভালোবেসেছো, তুমি পরিলোক ছেড়ে এই মর্তলোকে আসো। আমি যদি পরিলোক ছেড়ে মর্তলোকে আসি তবে পরীরা আমাকে যে কোনো উপায় খুঁজে বের করবে আর আমাকে এবং তোমাকে মেরে ফেলবে। ভালোবেসে মরতে কি তুমি ভয় পাও? হুমায়রা বুঝতে পারলো এই পাকাপোক্ত ছেলের সাথে সে কথায় পেরে উঠবে না, তাই সে বলল, তুমি এখন ঘুমাও, কালকে তোমার জন্য নতুন এক উপহার নিয়ে আসবো। তুমি না আসলে আমি খুশি, আর এটাই আমার সবচেয়ে বড় উপহার। হুমায়রা রাগ করে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে চাচ্ছিল কি ভেবে কিছুই না বলে অদৃশ্য হয়ে গেল। হুমায়রা চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল। গায়ের জ্বর কমলেও হাতের ব্যথা কিছুতেই কমছে না। তারপর লাইটের সুইচ অফ করে শান্ত আবারও শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না। একেই তো হাতে ব্যথা, তার উপরে পরীটা বড্ড জ্বালাতন করছে। যদি সে পরী না হয়ে মানুষ হতো তাহলে সে তাকে সাদরে গ্রহণ করত, কিন্তু মানুষ হয়ে পরীর সাথে প্রেম অসম্ভব। তার ডাকে সাড়া দেওয়া মানে সারা জীবনের জন্য দুনিয়া ছেড়ে পরিলোকে চলে যাওয়া। এটা মৃত্যুর চেয়ে বা কম কিসে? বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো শান্ত। এসব কথা ভাবতে ভাবতে ঘুমে তার দু চোখ বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর শান্তর মা এসে তার মাথায় হাত দিয়ে দেখলো তার জ্বর অনেকটা কমেছে। ছেলেটা জ্বর কমতে শুরু করেছে দেখে তিনি অনেকটা চিন্তামুক্ত। এরপর তিনি আবারও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। শান্তর মা বিছানায় শুয়ে থাকলেও কেন জানি তার ঘুম আসছে না। বিছানার এপাশ ওপাশ করতে করতেই রাত পার হয়ে গেল। ভোর হতেই মসজিদের মিনার হতে বেশি এলো আজানের সুমধুর ধ্বনি। বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে ফজরের নামাজ আদায় করলেন। এরপর আবার শান্তর রুমে গিয়ে দেখলেন শান্ত ঘুমাচ্ছে। আস্তে আস্তে ছেলে রুম থেকে বাইরে এসে উঠোনে কিছুক্ষণ পায়চারি করলেন। পুরো বাড়ি জুড়ে সুন্দর একটা মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে। শান্তর মা ভাবলেন হয়তো বাড়ির আশপাশে কোথাও ফুল ফুটছে। আস্তে আস্তে যখন সূর্য পূর্ব আকাশের দিকে উদিত হতে লাগলো, সেই সাথে মিষ্টি সুবাসও মিলিয়ে যেতে লাগলো। তবে শান্তর মা বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিলেন না। অনেকক্ষণ বাহির হাঁটাহাঁটি করার পর শান্তর মা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরির কাজে লেগে গেলেন। সকাল 8:30টার দিকে ঘুম ভাঙল শান্ত। শরীরে জ্বর নেই, তবে হাতে এখনো ব্যথা আছে। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাহিরে এলো। কিছুক্ষণ পর শান্তর মা তার জন্য নাস্তা নিয়ে তার রুমে গেলেন। নাস্তা দিয়ে আবারও ছেলের কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। শান্তর গায়ে জ্বর আর নেই। ছেলেকে নাস্তা দিয়ে তিনি বললেন, গতকাল শিমুল এসেছিল, সে বলল তোর হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে, দেখি তো কোন হাতে। শান্ত মায়ের দিকে তার বা হাত বাড়িয়ে দিয়ে বলল, এই হাতের আঙুলে। শান্তর মা ছেলের আঙ্গুলের দিকে তাকাতেই আঁতকে উঠলেন। হাতের আঙ্গুলের যেখানে কাঁটা বিঁধেছে সেখান থেকে হাতের রং নীল হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসছে। শান্তর মা তাড়াতাড়ি উপরে গিয়ে ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার এসে শান্তর আঙ্গুল দেখে বললেন, হয়তো কাটা তার হাতের রগের মধ্যে বিঁধেছে। ভালো হবে আপনি তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে দেখা, হাতে ইনফেকশন হলে তারা বুঝতে পারবে। শান্তমা ডাক্তারের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। ডাক্তারকে বিদায় দেওয়ার পর তিনি শান্তর বাবাকে ফোন দিলেন। শান্তর বাবা সব শুনে বললেন, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এখন কিছু টাকা পাঠাচ্ছি আর আজাদকেও বলে দিচ্ছি তোমার যা টাকা লাগবে তার কাছ থেকে নিও। আজাদ হচ্ছেন শান্তর বাবার চাচাতো ভাই। গ্রামের বাজারে তার বড় একটি দোকান আছে। আশপাশের গ্রামের অনেক মানুষ তার দোকান থেকে খরচাপাতি নেয়। বড় দোকান হওয়ায় কাস্টমার বেশি থাকে। প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করে সেই দোকান থেকে। শান্ত বাবা মায়ের একমাত্র ছেলে। শান্ত জন্মের সময় তার মায়ের একটি সমস্যা হয়ে যায়, যার ফলে উনি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে। তবে এই একটি ছেলে নিয়েই ওনারা সন্তুষ্ট। একমাত্র ছেলে, অল্প কিছু হলেই তাই বাবা মা চিন্তিত হয়ে পড়ে। শান্তর মা শান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন।
এর মধ্যে শিমুল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে হাজির হলো। শিমুলকে শান্তর মা আলাদা করে ডেকে নিয়ে বললেন, কি রে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসেছিস কেন? শিমুল শান্তর মাকে গতকাল বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, কিন্তু শান্তর মা মোটেই এসব বিশ্বাস করতে চাইছেন না। শিমুল শান্তর মাকে বলল, আচ্ছা আন্টি, আমাকে একটু সময় দেন, আমি সবকিছু প্রমাণ করছি। এরপর শিমুল ইমাম সাহেবকে নিয়ে শান্তর রুমের দিকে গেল। ইমাম সাহেব আর শান্তর মাকে রুমের বাইরে রেখে শান্ত একাই গেল রুমের ভেতর। শান্ত তখন হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শিমুল রুমে গিয়ে জিজ্ঞেস করলো। কিরে শান্ত, কি খবর? শান্ত জবাব দিল, কি আর খবর, হাতের ব্যথায় অবস্থা খারাপ। এখন মায়ের সাথে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। শিমুল শান্তর সাথে কথা বলছে আর মনে মনে শান্ত রুমে সেই গোলাপটি খুঁজছিল। হঠাৎ সে রুমের কর্নারে পড়ার টেবিলের নিচে গোলাপ ফুলটি দেখতে পেল। শান্ত রাতে এটা হুড়ারার দিকে ছুঁড়ে মেরেছিল, তাই টেবিলের নিচে পড়ে আছে ফুলটি। শিমুল গোলাপের দিকে তাকিয়ে বলল, কিরে, এত সুন্দর গোলাপ টেবিলের নিচে ফেলে রেখেছিস কেন? এই বলে শিমুল যেই না গোলাপ হাতে নিতে যাবে তখনই শান্ত মেরি কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, এই, তোকে না গতকাল বলেছি এই গোলাপে হাত দিবি না, তবে কেন বারবার হাত দিচ্ছিস? এই বলে শান্ত এক লাফে বিছানার উপর দিয়ে গিয়ে কর্নারে শিমুলের পাশে দাঁড়ালো। ইমাম সাহেব আর শান্তর মা সব ঘটনা বাইরে থেকে দেখছিলেন। শান্ত শিমুলকে মারতে উদ্যত হলো। তখনই শিমুল বলল, প্লিজ বন্ধু, ভুল হয়ে গেছে, আর ছুঁইব না এই গোলাপ। কিন্তু শান্ত কিছুতেই শান্ত হচ্ছিল না। অনেক কষ্টে শিমুল শান্তর হাত থেকে বেঁচে বাইরে বেরিয়ে এলো। এরপর ইমাম সাহেব আর শান্তর মাকে নিয়ে তারা অন্য কামরায় চলে গেল। ইমাম সাহেব বললেন, দেখো, শান্তর যে অবস্থা দেখলাম তাতে আমার ধরার কিছু করা সম্ভব নয়। ভালো একজন দিন সাধকই পারবেন শান্তকে এই ছায়া থেকে বাঁচাতে। শান্তর মা বললেন। কিন্তু জিন সাধক কোথায় পাবো? ইমাম সাহেব বললেন, আমার জানাশোনা একজন দিন সাধক আছেন, আমি তার নাম্বার দিচ্ছি। আপনারা আজকের মধ্যেই তাকে নিয়ে আসার চেষ্টা করেন। এরপর ইমাম সাহেব সেই জিন সাধকের নাম্বার দিয়ে শান্তদের বাড়ি থেকে বিদায় নিল। ইমাম সাহেব চলে যাওয়ার পর শান্তর মা ইমাম সাহেবের দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলেন। সবকিছু শুনে উনি শান্তর মায়ের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে বিকেলে আসার আশ্বাস দিলেন। শান্তর মা ফোন রেখে আবারও শান্তর ঘরের দিকে গেলেন। শান্তর মাকে দেখার পর বলল, মা, আমি রেডি হয়ে গেছি, হাসপাতালে যাবে না? তোর বাবা টাকা পাঠাননি এখনো, টাকা পাঠালে বিকেলে যাব। এই বলে তিনি আবারও ছেলের হাতের আঙুলের দিকে তাকালেন। আঙুলের নীল রেখাটি আগে যে অবস্থানে ছিল তার চেয়ে 2 ইঞ্চি উপরের দিকে উঠে এসেছে। শান্তর মা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। আঙুলের নীল রেখাটি ক্রমশ উপরের দিকে উঠছে। এটা কেন হচ্ছে? হাসপাতালে ডাক্তারের কাছে যাবেন নাকি জিন সাধক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন? অনেক ভেবেচিন্তে তিনি মনে মনে ঠিক করলেন, আঙুলের জন্য ডাক্তার দেখাই। হতে পারে কাঁটা আঙুলের রগে বিঁধেছে, যার ফলে রগে কোনো ইনফেকশনের সৃষ্টি হয়েছে। এরপর তিনি শান্তকে বললেন, তোর হাতের আঙুল তো দেখছি সময়ে সময়ে খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় ঘরে যে কয়টা টাকা আছে সেগুলো নিয়ে হাসপাতালে যাই, পরে লাগলে না হয় তোর আজাদ চাচার কাছ থেকে ধার নিব। শান্ত মায়ের কথায় সম্মতি জানান। এরপর তিনি ঘরে গিয়ে বোরখা পরে শান্তকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। সাথে শিমুলও ছিল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ভালো করে শান্তর হাত দেখলেন। এরপর কিছু পরীক্ষা লিখে দিয়ে বললেন সেগুলো করানোর জন্য। শান্তর মা সেগুলো পরীক্ষা করার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে গেলেন। সেখানে শান্তর হাত পরীক্ষা করার পর তারা বলল পরের দিন সকালে সে রিপোর্ট নিতে। সকাল থেকে এখন পর্যন্ত শান্তর হাতের নীল রেখা 2 ইঞ্চি উপরে উঠে গেছে। এই মতাবস্থায় পরীক্ষার রিপোর্ট গতকাল মানে অনেক দেরি। তাই তিনি ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের অনেক অনুরোধ করলেন যে রিপোর্টটি আজকে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা তো অপারগতা প্রকাশ করলো। এরপর তিনি আবার সেই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন,
রিপোর্ট না দেখে তো কিছু বলা যাবে না, আপনি বরং কালকে আসেন। শান্তর মা উপায়ন্তন না দেখে শিমুল আর শান্তকে নিয়ে বাসায় চলে এলেন। ঘড়িতে তখন বিকেল 3টে। শান্তর মা শিমুল আর শান্তকে ভাত দিয়ে নিজেও কিছু খেলেন। এর মধ্যে জিন সাধক শান্তর মায়ের ফোনে কল করলেন। শান্তর মা শান্তর পাশ থেকে দূরে সরে গিয়ে ফোনে কথা বললেন। জিন সাধক হুজুর তাদের বাজারে চলে এসেছেন, কিন্তু তাদের বাড়ি চিনতে পারছেন না। শান্তর মা ওনাকে বললেন, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি লোক পাঠাচ্ছি। শিমুল তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে জিন সাধক হুজুরের নাম্বার নিয়ে বাজারের দিকে রওনা। এরপর হুজুরের সাথে দেখা করে ওনাকে বাড়িতে নিয়ে এলো। শান্তর মা জিন সাধক হুজুরকে চা নাস্তা খেতে দিলেন। চা নাস্তা শেষ করার পর শিমুল আর শান্তর মা ওনাকে সবকিছু খুলে বললেন। সব শোনার পর উনি বললেন, আমাকে একবার তার সাথে কথা বলতে হবে। শিমুল বলল, হুজুর শান্ত এমনিতেই নর্মাল থাকে, শুধুমাত্র এই গোলাপ ফুল ছুঁতে গেলেই সে অস্বাভাবিক আচরণ শুরু করে। হুজুর বললেন। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তারপর তিনি শান্তর রুমে গিয়ে প্রবেশ করলেন। শান্তনাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। ওই সালামের জবাব দিয়ে বললেন, বসো। শান্ত আবারও নিজের বিছানায় বসলো। তারপর উনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নাম জুবাইর আহমেদ শান্ত। তুমি কি করো? পড়ালেখা করি। ভালো। হুজুর শান্তর সাথে কথা বলতে বলতে রুমের চারদিকে চোখ বুলাচ্ছিলেন। হঠাৎ টেবিলের নিচে পড়ে থাকা গোলাপের দিকে তার নজর গেল। বড়ই আশ্চর্য ধরনের গোলাপ। এই ধরনের গোলাপ উনিও কোনোদিন দেখেননি। গোলাপটি দেখে উনি বললেন, এত সুন্দর গোলাপ এখানে ফেলে রেখেছো কেন? ফুলদানিতে সাজিয়ে রাখলেই তো পারো। এই বলে উনি যেই না গোলাপ হাতে নিতে যাবেন তখনই শান্ত বলে উঠল, এই ওটাতে হাত দিস না। হুজুর শান্তর দিকে তাকিয়ে বললেন, কি বললে তুমি? কি বললাম শুনতে পাসনি? ওইটাতে হাত দিস না, খবরদার। আমি ওটাতে হাত দিব, দেখি তুমি কি করতে পারো। এই বললে হুজুর যেই না গোলাপ ফুলটি স্পর্শ করতে যাবেন অমনি শান্ত এক লাফে হুজুরের সামনে গিয়ে ওনার হাত চেপে ধরে বলল, তোকে না বলেছি এটাতে হাত দিবি না? এই বলে সে হুজুরের এক হাতে ধরে ওনাকে ছুঁড়ে ফেলে দিল। শিমুল তাড়াতাড়ি এসে হুজুরকে ধরে তুলল। উনি হাতে খুবই আঘাত পেয়েছেন, হয়তো মুচকে গেছে। শান্ত শিমুলকে দেখে বলল, ও তাহলে এই বেটাকে তুই নিয়ে এসেছিস? তোকে তো আমি দেখে নেব। হুজুর এক মুহূর্ত দেরি না করে শিমুলকে নিয়ে শান্ত রুমের বাইরে গিয়ে শান্তকে ঘরে দরজা বন্ধ করে আটকে দিলেন। শান্তর মা হুজুরের কাছে এসে বললেন, কি হয়েছে হুজুর, কি দেখলেন আমার ছেলেকে? আপনার ছেলের উপর এক পরীর নজর পড়েছে। সে খুবই শক্তিশালী। তাকে বশে আনতে হলে আমি আমার জিনদেরকে হাজির করতে হবে। শান্তর মা বললেন, তো হাজির করেন, আমার ছেলেকে যেভাবেই হোক ওই পরীর কবল থেকে মুক্ত করেন। হুজুর বললেন, এখন সম্ভব নয়, মাগরিবের পর জিনদের হাজির করতে হবে। তাই আমাদের মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক তখনই মসজিদের মাইক হতে আসরের আজানের সুর ভেসে এলো। হুজুর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসরের নামাজে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, শান্তর দরজার পাশে কেউ যেন না যায়, দরজাটা যেন বন্ধ থাকে। আসরের নামাজ আদায় করে জিন সাধক হুজুর শান্তদের বাড়িতে ফিরে এলেন। শান্তর মা হুজুরকে আলাদা একটি রুমে বিশ্রামের সুযোগ করে দিলেন। এদিকে শান্ত দরজা খুলে দেওয়ার জন্য খুবই চিৎকার করছে। শান্তর মায়ের মন চাইছে ছেলেকে দরজা খুলে দিতে, কিন্তু হুজুরের কড়া নির্দেশ শুনে না বলার আগ পর্যন্ত দরজা খোলা যাবে না। শিমুল শান্তদের বারান্দার একপাশে বসে মোবাইল টিপছে। সবাই অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান হবে। শান্তর মা হুজুরের জন্য সামান্য নুডলস আর হালকা কিছু নাস্তার ব্যবস্থা করলেন। এরপর শিমুলকে ডেকে সেগুলো হুজুরের রুমে পাঠিয়ে দিলেন। হুজুর তখন দু চোখ বন্ধ করে তাসবিহ পড়ছিলেন আর কি যেন ভাবছিলেন। শিমুল ডাক দিতে উনি কিছুটা কেঁপে উঠলেন। শিমুল হুজুরের দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল, হুজুর খালা পাঠিয়েছেন এগুলো। হুজুর একটু আবেগ মাখা কণ্ঠে বললেন, এত কষ্ট করে এগুলো তৈরি করার কি দরকার ছিল? এরপর তিনি হাত বাড়িয়ে নাস্তাগুলো নিয়ে খেতে লাগলেন। শিমুল হুজুরের রুমের বাইরে চলে গেল। অন্যদিন বিকেলের সময়টা তাড়াতাড়ি চলে গেলেও আজকে যেন শিমুলের কাছে এই ঘটনাটাকে অনেক
লম্বা মনে হচ্ছে। অবশেষে সবার অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে মসজিদের মিনার হতে ভেসে এলো আল্লাহ হু আকবার ধ্বনি। জিন সাধক হুজুর আস্তে আস্তে রওনা হলেন মসজিদের দিকে। মাগরিবের নামাজ আদায় করার পর তিনি আবারও শান্তদের বাড়িতে এলেন। এরপর তিনি শান্তদের ঘরে বসে সমস্ত বাতি নিভিয়ে দিতে বললেন। শান্তমা হুজুরের কথা মতো ঘরের সমস্ত বাতি নিভিয়ে দিলেন। শান্তমা শিমুল রুমের একটি কর্নার চেয়ারে বসে রইলেন। সমস্ত ঘর অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। নীরব নিস্তব্ধ চারদিক, শুধুমাত্র হুজুরের কণ্ঠে গুনগুনে কিছু পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে দরজার মধ্যে একটা শব্দ হলো। হুজুর তখনই বললেন, আইদারুস, তুমি এসেছো? হ্যাঁ জনাব, আমি এসেছি। তারপর হুজুর তাকে শান্তর সাথে হওয়া সব ঘটনা খুলে বললেন। পাশাপাশি শান্তমা শান্তর হাতে কাঁটা বিঁধে করুণ অবস্থার কথাও জানালেন। জিনটি সব শুনে বলল, হুজুর, আমি আপনার দেহের সাথে মিশে যাচ্ছি। তারপর আপনি শান্তর ঘরে যাবেন, গিয়ে তার সাথে কথা বলবেন। আমি আপনার মধ্যে থেকেই সবকিছু পরখ করব। এরপর জিন আয়দারুস হুজুরের দেহের সাথে মিশে গেল। হুজুর বললেন, ঘরের বাতিগুলো জ্বালাও। হুজুরের কথা মতো শান্তমা ঘরের বাতি জ্বালালেন। বাতি জ্বালানোর পর হুজুর আস্তে আস্তে হেঁটে চললেন শান্তর ঘরের দিকে। শান্তর ঘরের সামনে গিয়ে শান্তর ঘরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। দরজা বন্ধ করে দেয় শান্ত অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে ঘুমিয়ে পড়েছিল। হুজুর গিয়ে তার বিছানায় বসে তার মাথায় হাত বোলালেন। শান্ত ঘুমের মধ্যে বলল, কে হুড়াইরা এসেছো নাকি? হুজুর আস্তে আস্তে ডাকলেন। শান্ত, এই শান্ত, ওঠো বাবা। শান্ত চোখ খুলে তাকাল। হুজুরকে দেখে সে উঠে বসে হুজুরকে সালাম দিল। হুজুর সালামের জবাব দিয়ে তার অবস্থা জানতে চাইলেন। শান্ত ভালোভাবে হুজুরের সব কথা উত্তর দিল। হুজুর বুঝতে পারলেন শান্ত এমনিতে নর্মাল থাকে, তবে গোলাপটি স্পর্শ করতে গেলে তার উপর পড়ে এসে ভর করে। তাই তিনি শিমুলকে ইশারা দিলেন গোলাপটি স্পর্শ করার জন্য। শিমুল হুজুরের কথা যেই না গোলাপ স্পর্শ করতে যাবে তখনই শান্ত বলে উঠল, এই, তোকে না কতবার বলেছি এই গোলাপ স্পর্শ করবি না? শিমুল ভয় পেয়ে গোলাপে আর হাত দিল না। হুজুর শান্তর হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে কিছু পড়তে লাগলেন। তখনই শান্ত জোরে জোরে চিৎকার করতে লাগলো। হুজুর শান্তকে আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শান্ত উত্তর দিল, আমার নাম হুরায়রা। এভাবে হুজুরের সাথে হুরায়রার কথোপকথন হতে লাগলো। তুমি কোথা থেকে এসেছো? আমি পরিলোক থেকে এসেছি। কেন এসেছো এইখানে? এই ছেলেটাকে আমার ভালো লাগে তাই। তুমি যাবে কিভাবে? আমি ছেলেটাকে সঙ্গে নিয়েই যাব। তুমি কি ভালো ভালো যাবে, নাকি আমাকে কিছু করতেই হবে? শান্ত হেসে বলল, আমাকে তাড়ানোর মতো ক্ষমতা তোমার নেই, পারলে চেষ্টা করে দেখতে পারো। হুজুর হেসে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা নেই, তাই তুমি এমন কথা বলছো। আমি তোমাকে বিদায় করে এই বাড়ি থেকে বিদায় নেব, তার আগে নয়। এই বলে হুজুর শান্তর কনিষ্ঠ আঙ্গুল ছেড়ে দিলেন। সাথে সাথেই শান্ত বিছানায় অচেতন হয়ে পড়ে গেল। শান্তর মা শান্তকে ধরতে যাবেন, এমন সময় হুজুর থামিয়ে বললেন, এই মুহূর্তে তাকে স্পর্শ করবেন না, তাকে এই রুমে কিছু সময় একা রেখে দিন। হুজুরের কথায় সবাই শান্তকে রুমে একা রেখে চলে আসে। হুজুর আবারও আগের মতোই রুমে এসে সব বাতি বন্ধ করে জিন আয়দারুসের সাথে কথা বলতে শুরু করে। জিন আয়দারুস হুজুরকে জানালো, শান্তার উপরে যে ভর করেছে সে হচ্ছে পরিলোকের মেয়ে হুরায়রা। পরীরা সাধারণত যাকে পছন্দ করে তাকে উঠে নিয়ে যায় এবং পরিলোকে তাদের গোলাম করে রাখে। তাদের অবস্থা এমন হয় যে তারা বাঁচা আর মরার মাঝখানে ঝুলতে থাকে, এক এক সীমাহীন কষ্ট। আয়দারুসের কথায় হুজুর তাকে প্রশ্ন করলেন, যদি তাই হয়ে থাকে তাহলে হুরায়রা কেন শান্তকে এখন পর্যন্ত তুলে নিয়ে যায়নি? কারণ শান্ত হচ্ছে খুবই সাহসী একটি ছেলে, আর অতি সাহসী কাউকে পরিলোকে সহ্য করা হয় না। তারা তাদের মেরে ফেলে, আর তাই হুরায়রা চাচ্ছে শান্তকে অন্যভাবে পরিলোকে নিয়ে যেতে। অন্যভাবে মানে কিভাবে? হুরায়রা হুরায়রা যে আপনাকে বলল তাকে তাড়ানোর ক্ষমতা আপনার নেই। সে
এমনি এমনি একথা বলেনি। সে এখানে বিরাট এক কৌশল করেছে। আপনি যতই তাবিজ দেন আর যাই করেন, তার কিছুই করতে পারবেন না। সে কি এমন কৌশল করেছে এখানে? শান্তর রুমে যে গোলাপ দেখেছেন, ওটাই হচ্ছে তার কৌশলের মূল। এটা সাধারণ কোনো গোলাপ নয়, এটা পরিলোকের অতি মূল্যবান গোলাপ। পরীরা এই গোলাপের ঘ্রাণ খুবই পছন্দ করে। সেই সাথে এই গোলাপের আরেকটি ক্ষমতা আছে। এই গোলাপে আছে এক ধরনের বিষ, যা যে কোনো মানুষকে ধীরে ধীরে জিনে পরিণত করতে পারে। শান্তর মা জিনের কথা শুনে বললেন। আমার ছেলের হাতে তো এই ফুলের কাঁটা বিঁধেছে। জিন আয়দারুস বলল, হ্যাঁ, এই ফুলের কাঁটা তার হাতে বিঁধেছে, আর এই কাঁটার বিষ আগামী 1 সপ্তাহে তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। সেই সাথে সে জিনে পরিণত হবে। আয়দারুসের কথা শুনে শান্ত মা কাঁদতে শুরু করলেন। তিনি হুজুরকে বললেন, হুজুর, যত টাকা লাগে দিব, আমার ছেলেটিকে এই বিপদের হাত থেকে বাঁচান। দেখেন, আমি তো আর বাঁচানোর মালিক নই, বাঁচানোর মালিক আল্লাহ। আমি তো উসিলা মাত্র। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এরপর তিনি আয়দারুসকে বললেন, যদি ওই গোলাপ নষ্ট করে ফেলা হয়, তবে কি শান্তকে বাঁচানো যাবে? ওই গোলাপ নষ্ট করা মানে সমস্যার সমাধান নয়। গোলাপ থেকে শান্তর শরীরে যে বিষ গিয়েছে, সে বিষ বের করতেই হবে। এই বিষ বের করার জন্য একমাত্র পরিলোকের পরীরাই আমাদের সহযোগিতা করতে পারে জনাব। পরীরা কি আমাদের সাহায্য করবে? আমার পরিচিত একজন পরী আছে, সে আমার খুব ভালো বন্ধু। তাকে বলে দেখতে পারি। আজ রাতে আমি তার সাথে কথা বলবো। যদি সে রাজি হয়, তবে কালকে তাকে নিয়ে আসবো। আমি আজ বিদায় নিলাম। তবে হ্যাঁ, শান্তকে আজ রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত কড়া পাহারায় রাখবেন। যেহেতু পরী হুজুরকে দেখেছে, তাই সে শান্তকে এখান থেকে সরানোর চেষ্টা করতে পারে। এই বলে জিন আয়দারুস বিদায় নিল। জিন বিদায় নেওয়ার পর শিমুল আবারও ঘরের বাতি জ্বালালো। শান্তর মাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। এরই মধ্যে এশার আজান হলো। হুজুর কয়েকটি তাবিজ লিখে বললেন, এগুলো শান্তর ঘরের সব দরজা জানালায় লাগিয়ে দিবেন। এতে করে পরী শান্তকে নিয়ে কোথাও যেতে পারবে না। এরই মধ্যে মসজিদের মিনার হতে এশার আজানের সুর ভেসে এলো। হুজুর শান্তর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বললেন, আজকে তাহলে আমি আসি, আগামীকাল মাগরিবের পর আবার আসবো। শান্তমা শিমুলের হাতে 1000 টাকা দিয়ে বললেন, হুজুরকে এগিয়ে দিয়ে আয়, আর এই টাকাগুলো হুজুরকে দিয়ে দিস। শিমুল শান্তর এমন পরিস্থিতি দেখার পর ভয় একদম শেষ। তারপর হুজুরকে এগিয়ে দিতে হবে। সে কোনো রকমে তার বাড়ি পর্যন্ত হুজুরের সাথে এসে হুজুরকে বড় রাস্তার পথ দেখিয়ে দিয়ে হুজুরের হাতের মধ্যে 1000 টাকার নোট বুঝিয়ে দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। গ্রামের অন্ধকার আঁকা বাঁকা রাস্তার কিনার ঘেঁষে মোবাইলের লাইটের আলোয় হাঁটতে শুরু করলেন জিন সাধক হুজুর। গন্তব্য বড় রাস্তা। গ্রামের পরিবেশ তাই এসার সময় হওয়ার সাথে সাথে চারদিকে একদম নীরব হয়ে গেছে। নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন জিন সাধক হুজুর। হঠাৎ করে তার পাশ দিয়ে কিছু একটা যেন খুব দ্রুত উড়ে চলে গেল। জিন সাধক হুজুর বুঝতে পারলেন হয়তো ওই পরিচয় তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। তাই তিনি আয়দারুসকে ডাকতে যাবেন। তখনই আয়দারুস বলল, হুজুর, আমাকে ডাকতে হবে না। আমি জানি ওই পরী যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে, তাই আমি আপনার সাথেই আছি। আয়দারুসের কথায় হুজুর নিশ্চিন্ত হলেন। এরপর তিনি আবারও পথ চলতে শুরু করলেন। কিছু দূর পথ হেঁটেই হুজুর পৌঁছে গেলেন বড় রাস্তা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলেন। সেই গাড়িতে চড়েই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। শান্তর মা শান্তর বাবার সাথে ফোনে কথা বলছিলেন। শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শান্তর বাবাকে তিনি খুলে বললেন। শান্তর বাবা এসব ভূত প্রেত জিন পড়ি এগুলোতে একটু কম বিশ্বাস করেন। তিনি শান্তর মাকে বললেন, এইসব রেখে ছেলে ভালো ডাক্তার দেখাও। কোথাকার কোন ভণ্ড হুজুরদের দেখা পেয়েছো? কি করতে কি করবে সে তার ঠিক নাই। শান্তর বাবার কথার বিপরীতে শান্তর মা শুধু হ্যাঁ বাচক জবাব দিয়ে ফোন রেখে দিলেন। কি বা বলবেন?
তিনি নিজেও তো এগুলোতে বিশ্বাস করেন তা না, তবে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে তো আর অবিশ্বাস করতে পারেন না। কথাগুলো ভাবতে ভাবতে তিনি ছেলের রুমের দিকে গেলেন। দরজা খুলতে গিয়ে খুললেন না, কারণ হুজুর নিষেধ করে গেছেন দরজা খুলতে। নীরব নিস্তব্ধ রাত। ছেলের রুমের দরজার বাইরে চেয়ারে বসে রইলেন তিনি। এভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লেন টেরি পাননি। আর এদিকে জিন সাদত বাড়িতে গিয়ে জিন হায়দারুসকে বললেন, তুমি তোমার পরিচিত পরীর সাথে কথা বলো, সম্ভব হলে তাকে এখানে নিয়ে এসো, আমি তার সাথে কথা বলবো। জনাব, পরিটির সাথে আমি কথা বলবো, তবে সে এখানে আসবে কিনা সেটা বলতে পারছি না, কারণ সে মানুষের সামনে যায় না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব জনাব। এই বলে আয়দারুস সেখান থেকে বিদায় নিল। আয়দারুসের পরিচিত পরী রুকাইয়া। আয়দারুস রুকাইয়ার কাছে গিয়ে শান্তর সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলে। রুকাইয়া সব শুনে বলে, এই জন্যই আজকাল হুরায়রাকে পরিলোকে কম দেখা যায়। আয়দারুস রুকাইয়াকে জিন সাধক হুজুরের সাথে দেখা করতে বললে সে বলে, আজ নয়, কালকে যখন তোমরা শান্তকে দেখতে যাবে তখন আমিও তোমাদের সাথে যাব। যদিও আমি কারোর সামনে যাই না, তবে একটা নিষ্পাপ প্রাণ বাঁচাতে আমাকে যেতে হবে। আয়দারুস রুকাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে এসে হুজুরকে রুকাইয়ার বলা কথাগুলো বলে। হুজুর সব শুনে কিছুটা স্বস্তি ফিরে পান। সকালে ফজরের আজানের সুরে ঘুম ভাঙি শান্তর মায়ের। তাড়াতাড়ি করে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উজু করে নিলেন। এরপর ফজরের নামাজ আদায় করে আস্তে আস্তে ছেলে ঘরের দিকে গেলেন। চুপি চুপি তিনি দরজা খুললেন। দরজা খুলে ভেতরে তাকাতেই চমকে গেলেন শান্তনু। পুরো ঘরের আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝখানে এলোমেলো চুলে বসে আছে শান্ত। হঠাৎ করে মায়ের দিকে নজর পড়তে বিছানা থেকে এক লাফে তার দিকে আসতে লাগলো সে। তৎক্ষণাৎ শান্তর মা দরজার বাইরে এসে দরজা বন্ধ করে দিলেন। ছেলের এমন অবস্থা দেখে ওনার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে গেলেন। কোনো কিছু রান্না করতে তার ভালো লাগছে না, যেহেতু ওযু আছে তাই জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন। হে আল্লাহ, তুমি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছ। হে আল্লাহ, তুমি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিয়েছ। আমি নীরবে মেনে নিয়েছি, এই ভেবে যে আল্লাহ তো আমাকে নিঃসন্তান রাখেননি, অন্তত পক্ষে একটি সন্তান তো দিয়েছেন। হে আল্লাহ, তোমার দেওয়া এই নেয়ামত আমার কাছ থেকে কেড়ে নিও না। মোনাজাত করে করে কাঁদতে লাগলেন শান্তনমা। এভাবেই কেটে গেল অনেকক্ষণ। হঠাৎ করে শুনলেন বাইরে থেকে শিমুলের মা ডাকছেন। ভাবি, ঘুমিয়েছেন নাকি উঠে পড়েছেন? ভাবি, আপনি এত সকাল সকাল? হ্যাঁ, সকাল সকাল চলে এলাম। সারাদিন তো স্কুলে থাকি, শান্তকে দেখতে আসার সময় পাই না, তাই সকাল সকাল চলে এলাম। ভাবলাম ছেলেটিকে এক নজরে দেখে যাই। কিন্তু আপনি কাঁদছেন কেন ভাবি? ছেলের কথা ভেবে। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। এবার চলেন শান্তকে দেখে আসি। শান্তকে তো এখন দেখা যাবে না ভাবি। কি বলছেন ভাবি? কেন দেখা যাবে না? ঘুমাচ্ছে নাকি? না, ঘুমাচ্ছে না, কিন্তু সে খুবই পাগলামি করছে। আমি গিয়েছিলাম তার রুমে, সে আমার দিকে তেড়ে এসেছিল। কি বলছেন ভাবি? শিমুল অবশ্য আমাকে বলেছিল, তবে বিষয়টা যে এত জটিল তা তো বুঝিনি। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি, অনেক বেলা হয়েছে, স্কুলে যেতে হবে তো। কি বলছেন ভাবি? চলে যাবেন মানে? আসুন, সামান্য চা নাস্তা করে যান। না ভাবি, এমনিতেই আপনার মন ভালো নেই, তার উপর এই বাড়তি ঝামেলায় আপনাকে জড়াতে চাচ্ছি না। আজ আসি, অন্যদিন না হয় এসে চা নাস্তা খেয়ে যাব। এই বলে শিমুলের মা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে শিমুলকে বললেন, আজ স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, তুই বরং শান্তদের বাড়িতে যা, তাদের হয়তো কোনো দরকারে লাগতে পারে। শিমুল মায়ের কথায় সায় দিয়ে নাস্তা করে শান্তদের বাড়িতে চলে আসে। ঘড়িতে যখন সকাল 8:30, শিমুল শান্তদের বাড়িতে এসে দেখে শান্তর মা শান্ত রুমের বাইরে একটি চেয়ারে নীরবে বসে আছেন। ঘড়িতে তখন সকাল 8:30। শিমুল শান্তর মায়ের পাশে গিয়ে সালাম দিয়ে বলল, শান্ত এখন কেমন আছে? শান্তর মা কান্না মিশ্রিত সুরে বলল, বেশি ভালো নেই রে বাবা। শিমুল শান্তর মাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না খালা, জিন সাধক হুজুর
আজকে সন্ধ্যায় এলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথায় কথায় শান্তর মায়ের হঠাৎ মনে পড়লো আজকে তো শান্তর টেস্টের রিপোর্ট আনার কথা। এরপর শান্তর মা শিমুলের হাতে কিছু টাকা দিয়ে শান্তর টেস্টের রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে ডাক্তারকে দেখানোর কথা বললেন। শান্তর মায়ের কথাতে শিমুল শহরে গিয়ে শান্তর টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখায়। ডাক্তার রিপোর্ট ভালো করে চেক করে বললেন। এই রূপটা তো সবকিছু স্বাভাবিক। শিমুল বলল, তাহলে শান্তর হাতে ওই রেখাটা কিসের? ডাক্তারও চিন্তিত হয়ে বললেন, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, তুমি এক কাজ করো, আমি আরো 2টা টেস্ট দিচ্ছি রঙের, সেগুলো করিয়ে নিবি কেমন? যদি কিছু ধরা পড়ে। ডাক্তার কলম নিয়ে টেস্ট লিখছেন। শিমুল মনে মনে হাসছে আর বলতে, আপনি যতই টেস্ট দেন আর যাই দেন, শান্তর রোগ আপনাদের মেডিকেল সায়েন্সের বোধগম্য নয়। ডাক্তার টেস্ট লিখে শিমুলের হাতে দিলে শিমুল সেটা নিয়ে বাড়ি চলে আসে। শান্তর মা শিমুলকে দেখে জিজ্ঞেস করলেন। ডাক্তার কি বললো? ডাক্তার শান্তর রিপোর্ট দেখে বলেছেন রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই, আর আরো 2টি টেস্ট লিখে দিয়েছেন। টেস্ট কিভাবে করাবো? শান্তর যা অবস্থা। শিমুল শান্তর মায়ের কথা জবাবে বলল, আরে খালা, রাখেন তো ডাক্তার, যদি 100 টেস্ট করায় তাও এই রোগের মূল খুঁজে পাবে না, কারণ শিমুলের রোগ মেডিকেল সায়েন্সের বাইরে। এই রোগের জন্য জিন সাধক হুজুরের দরকার। শিমুলের কথায় শান্তর মা বললেন, তা অবশ্য ঠিক বলেছিস তুই। দেখি আজ হুজুর আসার পর কি হয়। সারাদিন শান্ত একা একটি ঘরের মধ্যে বন্দি। শান্তর মা একবার দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেছিলেন শান্ত ঘুমিয়ে আছে। সেই সুযোগে একটি প্লেটে কিছু ভাত আর পানি তার বেডের পাশে টেবিলে ঢেকে রেখে এসেছে। ঘড়িতে বিকেল 4টা। ছেলে চিন্তায় শান্তর মা সারাদিন কিছুই খাননি। অপেক্ষা মাগরিবের, অপেক্ষা জিন সাধক হুজুরের। দীর্ঘ অপেক্ষার পর মাগরিবের পূর্ব মুহূর্তে জিন সাধক হুজুর এসে হাজির হলেন শান্তদের বাড়ি। জিন সাধক আসার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হলো। অজু করে তিনি মসজিদের দিকে রওনা হলেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি আবারও শান্তদের বাড়িতে এসে হাজির। এরপর তিনি রুমে বসে বাতি নিভিয়ে জিন আয়দারুসকে ডাকলেন। জিন আয়দারুস পরি রুকায়াকে নিয়ে হাজির হলো। আয়দারুস এসেই সালাম দিয়ে বলল, জনাব, রুকাইয়াকে নিয়ে এসেছি, আপনি কথা বলেন। জিন আয়দারুস আসার পরপরই পুরো ঘর একটি মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে। শান্তর মায়ের কাছে ঘ্রাণটি পরিচিত মনে হলো। হঠাৎ কারো মনে পড়লো এই ঘ্রাণ তো তিনি সেদিন সকালেও পেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন পরিদের সাথেই তাহলে এই ঘ্রাণ থাকে। জিন সাধক হুজুর রুকায়াকে সবকিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় অদৃশ্য থেকে রুকায়া বলল, জবাব, আইতারুস আমাকে সব বলেছে, তবে আমি একবার শান্তকে দেখতে চাই, সে কোন ঘরে আছে। শান্তর মা জবাব দিলেন, শান্ত সামনের ডান পাশের রুমে থাকে। সে আজ একটু বেশি পাগলামো করছে, তাই দরজা বন্ধ করে রেখেছি। শান্তর মায়ের কথায় রুকাইয়া জবাব দিল, আপনারা গিয়ে দরজাটা খুলেন, আমি আসছি। আমি থাকলে শান্ত পাগলামো করবে না, কারণ হুরাইরা আমাকে দেখলেই পালিয়ে যাবে। রুকায়ার কথায় শান্তর মা গিয়ে শান্তর রুমের দরজা খুললেন। দরজা খোলার পর জিন সাধক হুজুর আর শান্তর মা রুমে প্রবেশ করলেন। সেই সাথে অদৃশ্য থাকা অবস্থায় আদারস আর রুকায়া রুমে প্রবেশ করলো। শান্ত দাঁড়িয়ে হুজুরকে সালাম দিল। এরপর হুজুর তাকে বসতে বলে তিনি তার পাশে গিয়ে বসলেন। রুকায়াকে দেখার সাথে সাথে হুরাইরা জানালা দিয়ে পালিয়েছে। এটা কেউ না দেখলেও আয়দারস আর রুকায়া ঠিকই দেখেছে। আয়দারস রুকায়ার কাছে গিয়ে বলল, কিরে, মানুষের কাছে শুনেছিলাম অভাব যখন ঘরে ঢুকে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়, কিন্তু আজ দেখলাম রুকায়া যখন ঘরে ঢুকে হুরায়রা জানালা দিয়ে পালায়। এই কথা বলে জিন আয়দারুস হাসতে লাগলো। রুকায়া আয়দারুসকে বলল, ফাজলামো করিস না, এটা ফাজলামোর সময় না। শান্তর মা ছেলের হাতের দিকে তাকাচ্ছে। নীল বর্ণের রেখাটি হাতের কোণের কাছাকাছি চলে এসেছে। আর মাত্র 5-6 ইঞ্চি উপরে উঠলে সেটা কোণে অতিক্রম করবে। রোকেয়া ভালো করে শান্তর হাত দেখলো, সেই সাথে গোলাপটাকে ভালো করে দেখলো। এই গোলাপটার নাম হচ্ছে জীবান। রোকেয়ার বুঝতে বাকি রইল না হুরাইরা এই ছেলেটার সাথে কি করতে চাইছে। কিছুক্ষণ পর জিন সাধক হুজুর শান্তর রুম থেকে বেরিয়ে এলেন। সেই সাথে জিন আয়দারসা রুকায়াও চলে এলো। যথারীতি তারা আবার অন্ধকার রুমে চলে গেলেন।
রোকেয়া হুজুরকে বলল, হুরাইরা শান্তকে যে গোলাপ ফুল দিয়েছে সেই ফুলের নাম হচ্ছে জীববান। অত্যন্ত সুদর্শন আর সুঘ্রাণযুক্ত, সেই সাথে এটি খুবই ভয়ানক। এই ফুলের বিষ যে কোনো মানুষকে জিনে পরিণত করতে পারে। আর শান্তর হাত দেখে যেটা বুঝলাম, তার হাতের শিরা বেয়ে এই ফুলের বিষ উঠছে। রোকেয়ার কথা শেষ হওয়ার আগে হুজুর জিজ্ঞেস করলেন, এই বিষ কিভাবে নামানো যাবে? হুরাইরা দেওয়ার গোলাপের মতো আরেকটি গোলাপ আছে আমাদের পরিলোকে, যে গোলাপের নাম হচ্ছে লিবান। এই গোলাপের কাঁটা শান্তর হাতে নীল বর্ণের শেষ প্রান্তে গেঁথে দিলে জীবান গোলাপের বিষ নামতে শুরু করবে। তবে শান্তর হাতের নীল বর্ণ যদি কোনোই অতিক্রম করে ফেলে, তবে এই বিষ আর কোনোভাবেই নামানো যাবে না। এই কথা শুনে হুজুর বললেন, শান্তর হাতের নীলবর্ণ তো কোণের কাজ চলে গেছে, আর কয়েক ঘন্টা পার হলেই সেটা কোণে অতিক্রম করবে। এত কম সময়ের ভিতরে কি এই গোলাপ সংগ্রহ করা সম্ভব? চিন্তা করবেন না, আমাদের পরিদের জামার বিশেষ ধরনের সুতা দিয়ে বেঁধে দিলে এই বিষ আর উঠতে পারবে না। আমি আমার জামার সুতো দিয়ে তার হাতের এই নীল বর্ণের উপরে বেঁধে দিচ্ছি। আপনারা কেউ ভুলেও তাকে স্পর্শ করবেন না। মানুষের স্পর্শ পেলে ওই সুতা আপনি খুলে যাবে। আর হ্যাঁ, হুরাইরা যাতে তার আশেপাশে ঘেঁষতে না পারে সে ব্যবস্থা করতে হবে। আমি গিয়ে তার হাতের সুতা বেঁধে দিয়ে আসছি। এরপর হুজুর গিয়ে একটি তাবিজ দিয়ে একটি বলয় তৈরি করে দিবেন, যাতে হুরাইরা শান্তর কাছাকাছি যেতে না পারে। এই বলে রুকায়া শান্তর রুমে গিয়ে শান্তর হাতে তার জামার সুতা দিয়ে বেঁধে দিল। সুতা বেঁধে দেওয়ার পর সে আয়দারুসকে ডেকে বলল, হুজুরকে বলো এইখানে এসে শান্তর চারিদিকে বলয় তৈরি করতে। রুকায়ের কথা মতো হুজুর শান্ত রুমে গিয়ে তার পালঙের চার কোণে 4টি তাবিজ রেখে দিলেন। এরপর রুকায়া তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকের উদ্দেশ্যে রওনা হলো। জিন সাধক হুজুরের কথায় রুমের বাতি জ্বালানো হলো। শান্তর মা কিছুটা নিশ্চিন্ত, তার মনে এবার আশার আলো দেখা দিয়েছে। রান্নাঘরে গিয়ে হুজুরের জন্য পাঁপড় ভেজে নিয়ে আসলেন। হুজুরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, হুজুর একটু খেয়ে দেখেন, ভালো লাগবে। কর্ম শব্দে হুজুর পাঁপড় খেতে শুরু করলেন। শিমুল হুজুরের সাথেও পাঁপড় খাওয়ায় শরিক হলো। সবার মুখে একটি স্বস্তির হাসি। ঢোকায়া পরিলোকে গিয়ে চারদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো লিবান গোলাপ ফুল। এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে পরিলোকের রানী মাকসুরার বাগানে ফুলটি দেখতে পেল। ফুলটি দেখার সাথে সাথে রুকায়া কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে নেমে রানীর বাগান থেকে ফুলটি ছিঁড়ে যেই উঠতে যাবে অমনি পেছন থেকে কেউ তাকে বলল, দাঁড়াও। রুকায়া তো পিছন ফিরে তাকালো। রানী মাকসুরা রাগান্বিত চেহারায় তার দিকে তাকাচ্ছে। রুকায়া নিচে নেমে এসে মাথা নিচু করে সালাম দিয়ে বলল, জি রানী সাহেবা। রানী মাকসুরা কঠিন সুরে বললেন, তুমি জানো না আমার এই বাগানের গাছ থেকে ফুল ছেঁড়া নিষেধ? তাও কেন ছিঁড়েছ? রুকায়া নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, না মানে রানী সাহেবা, লিবান গোলাপ কোথাও পাচ্ছিলাম না, তাই আপনার বাগান থেকে বাধ্য হয়ে নিতে হলো। রানী মাকসুরা জিজ্ঞেস করলেন, লিবাম, গোলাপের কি এমন প্রয়োজন ছিল তোমার? না মানে রানী সাহেবা, পৃথিবীতে এক মানুষের হাতে জীবান ফুলের কাঁটা বিঁধেছে, আর আপনি জানেন ওই ফুলের কাঁটা মানুষের জন্য কত বিপজ্জনক। জীবান ফুল তো আমাদের পরিলোকের ফুল। এই ফুল পৃথিবীতে পৌঁছালো কেমন করে? রুকায়ার জবাব কি দিবে বুঝতে পারছে না। সত্যিটাকে বলে দিবে? রুকায়া চুপ থাকতে দেখে রানী তাকে ধমকে সুরে বললেন, চুপ করে আছো কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। রানীর ধমক খেয়ে রুকায়া বলল, রানী সাহেবা, হুরাইরা পৃথিবীতে এক ছেলেকে পছন্দ করে, সে তাকে পরিলোকে আনার জন্যই এই কাজ করেছে। রানী মাকসুরা রুকায়ার কথা শুনে বললেন, এটা আর এমন কি? কত মানুষই তো পরিলোকের পরিদের গোলাম হয়ে আছে। রানীর কথা জবাবে রুকায়া বলল, দেখেন রানী সাহেবা, আপনি যে কথা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি এটা বলেন আমরা যে কাজ করছি সেটা কি আদৌ ঠিক? তাছাড়া পৃথিবীর ওই ছেলেটা তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাকে তার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এলে ওই মায়ের অভিশাপে আমাদের ভয়াবহ পরিণতি হতে পারে। রুকায়ার কথায় রানী মাকসুরা হেসে বললেন, বাহ, কি দারুণ তোমার চিন্তা শক্তি। তোমাকে আমি পরীক্ষা করছিলাম। তোমার কাজে আমি খুবই খুশি। আর আমি সবার সামনে এটাও ঘোষণা করে দেব যে
আমার পরে এই পরিলোকের রানী হবে তুমি। রানী মাকসুরার কথায় পরি রুকায়া হেসে রানীকে গিয়ে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিল। রানী তার চোখের জল মুছে দিয়ে বললেন, পাগলি মেয়ে, খুশির খবরে কেউ কাঁদে? তুমি তাড়াতাড়ি যাও, পৃথিবীর ওই ছেলেটাকে গিয়ে সুস্থ করে তোলো। রুকায়া রানীর কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো। শান্তর মা, জিন সাধু, খুজুর আর সুমন রুকায়ার অপেক্ষায়। ঘড়িতে রাত 11টা বাজে। রুকায়া যাওয়ার প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে। রুকায়ার এত দেরি দেখে সবাই চিন্তিত, সে কি আদৌ এই ফুল পেয়েছে? শিমুলের মা একবার এসেছিলেন, অনেকক্ষণ এখানে ছিলেনও। বেশি রাত হয়ে যাচ্ছে দেখে আবার চলে গেছেন। হঠাৎ পুরো ঘর মিষ্টি সুগন্ধে ভরপুর হয়ে উঠল। মিষ্টি খানে সবাই বুঝতে পারলেন রুকায়া এসেছে। হুজুর বললেন, আপনারা ঘরের বাতি নিভিয়ে দেন। হুজুরের কথা মতো ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। রুকায়া এসেই প্রথমে সালাম দিল। হুজুর সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি ওই ফুলটি পেয়েছেন? রুকায়া অদৃশ্য থেকে জবাব দিল, জি হুজুর, পেয়েছি। আমি আপনার সামনে ফুলটি রেখেছি, আপনারা ঘরের বাতি জ্বালিয়ে ফুলটি নিতে পারেন। আর হ্যাঁ, ফুলের কাটা অবশ্যই শান্তর মা ছেলের হাতে কাটবেন, অন্য কেউ কাটলে এটা কাজ করবেন না। আমি বাইরে যাচ্ছি, আপনারা বাতি চালান। কাজ হয়ে গেলে এই রুমে এসে আবারও বাতি নিভিয়ে দিবে। এরপরে কি কাজ করতে হবে সেটা আমি বলে দিব। রুকায়ার কথা মতো রুমের বাতি জ্বালিয়ে তারা দেখতে পেলেন সত্যি সত্যি সোনালী বর্ণের অদ্ভুত এক গোলাপ পালঙের উপর রাখ। দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের সোনা। শান্তর মা গোলাপটি হাতে নিয়ে শান্তর রুমে গেলেন। শান্ত তখন ঘুমিয়ে আছে। ধীরে ধীরে ছেলের পাশে গিয়ে তার হাতে নীল বর্ণের শেষ প্রান্তে গোলাপের কাঁটা গেঁথে দিলেন। কাঁটাতে হাতে গাঁথার সাথে সাথেই সেটা মিলিয়ে গেল। এর কিছুক্ষণ পরেই শান্তর হাতে নীল বর্ণের ডাকটি নিচের দিকে নামতে শুরু করল। এটা দেখে সবাই অনেক খুশি। হুজুর বললেন, চিন্তার আর কোনো কারণ নেই, আপনার ছেলে আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। এরপর সবাই রুকায়ার কথা মতো আগের রুমে গিয়ে বাতি নিভিয়ে দিল। রুকায়া এসে সবাইকে বলল, আপনারা আর কোনো চিন্তা করবেন না, শান্তর আর কিচ্ছু হবে না। আপনার ছেলে রাতের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর হুরাইরা যেন তার কাছে ঘেঁষতে না পারে, সেজন্য আমি তো আছি, আর হুজুরও আছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনি কেন কৃতজ্ঞতা জানাচ্ছেন? কৃতজ্ঞতা তো জানাবো আমরা। আপনি সাহায্য না করলে শান্তকে হয়তো বাঁচানো পারতাম না। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না, আর তিনি যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না। আমি আজকের মতো বিদায় নিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে রুকায়া সেখান থেকে বিদায় নিল। রুকায়া চলে যাওয়ার পর হুজুরও বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু শান্তর মা হুজুরকে আসতে দেননি। সেই রাতে শিমুল আর হুজুর শান্তদের বাসায় থেকে গেলেন। শিমুল রাতে হুজুরের পাশেই ঘুমালো। ঘড়িতে রাত 1টা। হঠাৎ ঘুম ভাঙলো শান্তর। পুরো শরীর ঝরঝরে মনে হচ্ছে, হাতে ব্যথাও নেই। নীলবর্ণের ডাকটি যেন কোথায় মিলিয়ে গেছে। শান্ত হঠাৎ শুনতে পেল জানালার বাইরে থেকে কেউ বলছে, আমাকে ক্ষমা করে দিও শান্ত, আমি তোমাকে ভালোবেসে পেতে চেয়েছিলাম। তোমাকে পাওয়ার জন্য আমি যে পথ বেছে নিয়েছিলাম সেটা হয়তো সঠিক ছিল না। ভালো থেকো তুমি, তবে তুমি আমার হবে, হয়তো আজ, না হয় কাল। এই বলে হুরাইরা বিদায় নিল। শান্ত কথাগুলো মন দিয়ে শুনলো। কিছু বলতে গিয়েও সে বলতে পারলো না। কি বলবে? বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। আবারও শুয়ে পড়লো বিছানায়। হারিয়ে গেল আরামের ঘুমে। জিনসাদ, খুজুর আর শিমুল শান্তদের ঘরে একই বিছানায় শুয়ে আছে। শিমুল নিশ্চিন্তে ঘুমালেও হুজুরের ঘুম লাগছে না। শান্ত কি কালকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, নাকি রাতের মধ্যে ওই পরি অন্য কোনো ছলনার আশ্রয় নেবে? এসব বিষয় নিয়ে তিনি ভাবতে ভাবতে মসজিদে মিনার হতে ফজরের আজানের সুর ভেসে এলো। শিমুলকে ডেকে তুলে তাকে নিয়ে হুজুর ফজরের নামাজে গেলেন। নামাজ থেকে আসার পর দেখলেন শান্তর মা উঠে পড়েছেন। একা মানুষ, তারপরেও হুজুরের জন্য অনেক রকম নাস্তা তৈরি করেছেন। হুজুর এত সব নাস্তা দেখে বললেন, আপনি একা মানুষ, এত কষ্ট করে কেন এগুলো তৈরি করেছেন? শান্তর মা কাতর সুরে বললেন, হুজুর, আপনি আমার ছেলের জন্য যা করেছেন তার তুলনায় এইসব নাস্তা তো কিছুই না। শিমুলকে সাথে নিয়ে হুজুর নাস্তা শেষ করলেন। এরপর ধীরে ধীরে শান্তর ঘরের দিকে গেলেন। শান্ত ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে। ছেলেকে রোগমুক্ত দেখে শান্তর মা অনেক খুশি হলেন। এরপর শান্তকে কিছু নাস্তা দিয়ে দিলেন খাওয়ার জন্য।
হুজুর তাদের কাছ থেকে বিদায় নিলেন। যাওয়ার সময় শান্তর মা হুজুরের হাতে 30,000 টাকা দিয়ে বললেন, হুজুর, ইচ্ছে ছিল আপনাকে আরো বেশি দিই, কিন্তু এই মুহূর্তে ঘরে এতটুকুই ছিল। আপনার বিকাশ নাম্বারটা দিয়ে যাবেন, আমি আরো 20,000 টাকা পাঠিয়ে দেব। হুজুর অবাক হয়ে বললেন, আমাকে এত টাকা কেন দিচ্ছেন? টাকা 2-3 হাজার দিলেও তো অনেক বেশি। কি বলছেন হুজুর? ছেলেকে প্রথম দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তারের ফি, টেস্ট সব মিলিয়ে 8,000 খরচ হয়েছে। যদি এখনো তাকে ডাক্তারের চিকিৎসা করাতাম হয়তো ছেলে আমার ভালো হতো না, কিন্তু 50,000 টাকা তো খরচ হতোই। ডাক্তারকে যদি এত টাকা দিতে পারি তো আপনাকে কেন দেব না? আপনি আর মানা করবেন না প্লিজ। শান্তর মায়ের পিড়াপিড়িতে তিনি টাকা নিতে বাধ্য হলেন। তবে বিকাশ নাম্বার কিছুতেই দেননি। ওনার ভাষ্য মতে টাকাই তিনি বেশি নিচ্ছেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শান্ত স্কুলের জন্য তৈরি হতে লাগলো। তখন শান্তর মা বললেন, আজ বাদ দে বাবা, কাল থেকে না হয় স্কুল যাবি। তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে। মায়ের কথায় শান্ত আজ স্কুলে গেল না। কিছুক্ষণ পরেই শান্তর বাবা ফোন করলেন। ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। শান্তর মা সব ঘটনা খুলে বললেন। সব শুনে শান্তর বাবা বুঝতে পারলেন এই জিন সাধক আসলে অন্য সব জিন সাধকের মতো ভণ্ড নয়। উনি সত্যিকার অর্থে একজন সৎ, নিষ্ঠাবান, পরোপকারী জিন সাধক। শান্তর বাবা নিজের ভুল বুঝতে পারলেন। এরপর শান্তর মাকে বললেন তিনি এই মাসে দেশে ফিরে আসবেন। আসার পর হুজুরের সাথে দেখা করবেন। বিকেলে আবারও পাড়ার মাঠ জমে উঠল। এই 2 দিন শান্ত আর শিমুল মাঠে খেলতে যায়নি, তাই মাঠের অন্যরা তাদের অনেক মিস করেছে। আজ তারা মাঠে যাওয়ায় সবাই খুব খুশি। সারা বিকেল খেলাধুলা করে দুজনে একসাথে বাড়ি ফিরে এলো। ছেলেকে এমন হাসি খুশি দেখে শান্তর মাও বেজায় খুশি। পরের দিন থেকে শান্ত যথারীতি স্কুলে যেতে শুরু করলো। ইদানিং শান্তর মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে আগের চেয়ে পড়ায় অনেক বেশি মনোযোগী। স্কুলের স্যাররাও এটা দেখে অবাক যে শান্ত পড়ালেখার কথা শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত। সে কিনা ক্লাস 10-এর কঠিন কঠিন অঙ্ক নিমিষেই সমাধান করে দিচ্ছে। প্রতিদিন স্কুলে যাওয়া, বিকেল হলে মাঠ আর সন্ধ্যা নামলে পড়ার টেবিলে এভাবেই চলতে লাগলো দিন। প্রায় 2 মাস পর শান্তর বাবা দেশে ফিরে এলেন। গত মাসে আসার কথা থাকলেও নানা জটিলতায় আসতে পারেনি। আসার পথে বিদেশ থেকে অনেক মূল্যবান আতর, কয়েকটি দামি পাঞ্জাবি পিস নিয়ে আসলেন জিন সাধক হুজুরের জন্য। দেশে আসার পরের দিন জিন সাধক হুজুরকে ফোন দিয়ে নিজের পরিচয় দিয়ে বাড়িতে আসার জন্য বললেন। শান্তর বাবার ফোন পেয়ে জিন সাধক হুজুর জোহরের নামাজ শান্তদের বাড়ির পাশের মসজিদে এসে পড়লেন। শান্তদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবেরও দাওয়াত ছিল। জোহরের নামাজের পর ইমাম সাহেব আর জিন সাধক হুজুর শান্তদের বাড়িতে এলেন। শান্তর বাবার সাথে সালাম বিনিময় করে মুসাফা করলেন। শান্তর বাবা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হুজুরের দিকে। একদম সাদাসিধে পোশাক, নেই কোনো জাঁকজমকতা। গলায় ঝুলছে একটি গামছা, হাতে পুরনো একটি লাঠি, মুখ ভর্তি সাদা দাড়ি, কিন্তু পুরো চেহারা জুড়ে আলাদা এক মাধুর্যতা। শান্তর বাবা ইমাম সাহেব আর হুজুরকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। শান্তর মা অনেক রকম রান্না করেছেন। হুজুর তো এত সব রান্না দেখে অবাক। সেই সাথে কিছুটা রাগও করেছেন, কারণ তিনি অপচয় একদম পছন্দ করেন না। পরে পরিস্থিতি বুঝে নিজের রাগটাকে সামনে নিয়ে খাবার খেতে শুরু করলেন। খাবার শেষ করার পর শান্তর বাবা মসজিদের ইমাম সাহেবকে একটি পাঞ্জাবির কাপড় গিফট দিলেন। মসজিদের ইমাম সাহেব এটা পেয়ে অনেক খুশি হলেন। এরপর তাদের কাছ থেকে বিদায় নিলেন। ইমাম সাহেব বিদায় নেওয়ার পর শান্তর বাবা দীর্ঘক্ষণ জিন সাধক হুজুরের সাথে কথা বললেন। কথায় কথায় জানতে পারলেন তিনি আসলে সাধনা করে জিন আয়দারুসকে বশে আনেনি। কোন এক ঘটনাক্রমে তিনি জিন আয়দারুসকে এক বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই থেকে জিন আয়দারুস ওনার সঙ্গে থাকে, ওনার ডাকে সাড়া দেয়। যাওয়ার সময় তিনি হুজুরকে 2টি পাঞ্জাবির কাপড় আর একটি দামি আতর আর একটি খামের ভিতরে 50,000 টাকা দিলেন। ইমাম সাহেব পাঞ্জাবের আতর গ্রহণ করে খামের ভিতর কি আছে সেটা জানতে চাইলেন। শান্ত বাবা একটু ইতস্তত করে বললেন, না মানে সেদিন তো আপনাকে কিছু দিতে পারেনি, তাই এখানে কিছু টাকা দিলাম, আমার পক্ষ থেকে উপহার। যে উপহার দিয়েছেন তাতেই আমি খুশি। দয়া করে আপনি এই টাকাগুলো রাখুন। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার এই টাকাই দায়ী। আপনি এই টাকা দিয়ে কিছু গরিব এতিম অসহায়দের খাবার দাবারের ব্যবস্থা করবেন। মনে করবেন আমার পাওনা হয়ে গেছে। এই বলে হুজুর টাকার খাম শান্তর বাবার হাতে দিয়ে বিদায় নিলেন। জিন সাধক হুজুর চলে যাওয়ার পথে শান্তর বাবা
মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন। উনি যদি চাইতেন টাকার পাহাড় বানাতে পারতেন, কিন্তু তিনি সাদাসিধে জীবনটাকেই বেছে নিয়েছেন। পৃথিবীতে আজও এত ধার্মিক লোক আছে, সত্যি ভাবতে অবাক লাগে। শান্তর সাথে পরীর এই ঘটনার প্রায় 3 বছর হয়ে গেছে। এরই মধ্যে সবাই ঘটনা ভুলে গেছে। শান্ত এখন কলেজে পড়ে। এমন একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ করেই এক অতি সুন্দরী মানবীর সাথে তার ধাক্কা লাগলো। মেয়েটিকে দেখতে শান্ত একেবারে হা হয়ে গেল। শান্ত কিছু বলার আগে মেয়েটি বলল, সরি, আমি আসলে দেখতে পাইনি। এরপর শান্ত মেয়েটির হাত থেকে পড়ে যাওয়া সব বই তুলে দিল। মেয়েটি ভুল করে একটি ডায়েরি শান্তর হাতে ফেলে দ্রুত চলে গেল। শান্তর হাতে যে ডায়েরিটা রয়ে গেছে সে নিজেও এটা খেয়াল করে। আনমনে হেঁটে চলছিল সে। হঠাৎ করে মনে পড়লো, আমার হাতে তো মেয়েটির ডায়েরি রয়ে গেছে। কৌতূহল বশত ডায়েরিটি খুলে দেখলো সেই ডায়েরির প্রথম পাতায় লেখা, হঠাৎ ভুল করে নয়, ইচ্ছে করে দিয়েছি। আমার ফোন নাম্বার দিলাম, তোমার ফোনের অপেক্ষায় থাকবো। শান্ত পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটিতে কল করলো। ওপাশ থেকে মিষ্টি স্বরে একটি মেয়ে বলল, আমি জানতাম তুমি ফোন করবে, তোমাকে যে কল করতেই হতো। আমি তো কথাই বললাম না, তুমি কি করে বুঝলে তাহলে আমি কল করেছি? ওপাশ থেকে মিষ্টি সুরে মেয়েটি বলল, আমি যে তোমার নিঃশ্বাসের সাথে মিশে আছি, আমি হুরায়রা। শান্তর কাছে নামটি যেন পরিচিত মনে হলো। হঠাৎ মনে পড়ল তার সাথে যে ছলনা করেছিল সেই পরীর হুরায়রা নয়তো। তাই সে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি পরিলোকের হুরাইরা? মেয়েটি হাসতে হাসতে বলল, পরিলোকের হুরায়রা হতে যাব কেন, আমি মানবী হুরায়রা। দীর্ঘক্ষণ হুরায়ের সাথে শান্তর ফোনে কথা হলো। এভাবেই হুরায়রার সাথে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিলোকের রানীকে অনেক কষ্টে বুঝে হুরায়রা পৃথিবীতে এসেছে। যতদিন শান্তর বাবা মা বেঁচে থাকবেন ততদিন শান্তর সাথে হুরায়রা মানবী রূপেই থাকবে। শান্তর বাবা মা মারা গেলে হুরায়রা শান্তকে নিয়ে পাড়ি জমাবে পরিলোক। পরি হুরায়রার সাথে শান্ত প্রেম করছে, অথচ সে জানেই না যে সে পরির সাথে প্রেম করেছে। হুরায়রা সর্বক্ষণ শান্তর সাথেই থাকে। দু একবার শান্তর বাড়িতে গিয়ে শান্তর মায়ের সাথে কথাও হয়েছে। আগামী মাসে শান্তর বাবা দেশে ফিরলে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হবে। হুরায়রা খুব খুশি, ভালোবাসার মানুষটিকে সে কাছে পেয়েছে। জিতে গেছে তার ভালোবাসা। এই ভালোবাসা অমর হয়ে থাকবে যুগ যুগান্তর। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো প্রেমের তাজমহল ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।